গত ৮ ব্যাংকের একটি মামলায় ব্যাংকের পক্ষে শুনানি করতে গিয়ে বর্তমান ঋণ খেলাপিরা যারা ব্যাংকের টাকা গ্রহণ করে ব্যবসা করে ব্যাংকের টাকা বুঝিয়ে না দেওয়ার কারণে পুরো বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনায় যে ক্ষতি সাধন হয়েছে, আমার ওই মামলাতে আমরা কোর্টকে সেই বিষয়টা উপস্থাপন করলাম। কোর্ট আমাদের শুনানি, আমাদের সাবমিশন বিবেচনা করে ঋণ খেলাপির ওই মামলাটা রুলটা ডিসচার্জ করে দেয় এবং আমরা যে তথ্যগুলো কোর্টের সামনে উপস্থাপন করেছিলাম সেগুলো যেন বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন কনসার্ন অথরিটিকে আমরা আমাদের প্রেজেন্ট ডাটাগুলো তাদেরকে জানাই এবং এই বিষয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। আমরা কোর্টকে জানিয়েছিলাম বর্তমানে ঋণ খেলাপিদের কাছ থেকে 4,20,334 কোটি টাকা পাচ্ছে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। এই ঋণ খেলাপির সংখ্যাটা উপমহাদেশের সবচেয়ে বেশি, যা মোট ঋণের 16.93%, অর্থাৎ প্রায় 17%। এটা আমার বন্ধু বলবে যে বিভিন্ন দেশের, আমাদের বাংলাদেশের যে প্রতিযোগিতামূলক দেশগুলো আছে যেমন ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ইন্ডিয়া সহ অন্যান্য দেশ, তাদের রেশিওটা অনেক কম। বাংলাদেশের রেশিওটা ঋণ খেলাপিদের সংখ্যা এবং ঋণের সংখ্যাটা অনেক বেশি এবং এটা যদি চলতে থাকে খুব দ্রুতই বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনা ধ্বংসের মুখে পড়ে যাবে। এইটা যেন না হয় সেজন্য আমরা প্রায় 23টা গাইডলাইন ফর্ম করার জন্য আমরা কনসার্ন অথরিটিকে আমরা জানিয়েছি আজকে একটা চিঠির মাধ্যমে। সেই গাইডলাইনগুলো আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে, আপনারা জানেন যে অনেক ব্যক্তি সে জানেই না যে তার নামে লোন হয়েছে, মিথ্যা ভোটার আইডি কার্ড তৈরি করে, মিথ্যা কাগজপত্র, ভুল কাগজপত্র তৈরি করে শত শত কোটি টাকা লোন নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। এইটা যেন না হয় এই জন্য সংশ্লিষ্ট ব্যাংকের ব্রাঞ্চগুলোতে যেন ফিঙ্গারপ্রিন্ট যাচাই বাছার একটা সুযোগ থাকে। এই সুযোগ সুবিধা সহ আমরা আরও 22টা সুযোগ সুবিধা নিয়ে মোট 23টা গাইডলাইন যেন ফর্ম করা হয় এই ফাইন্যান্সিয়াল ডিজাস্টারটা যেন মোকাবেলা করার জন্য। আমি আপনাদেরকে কিছু তথ্য উপস্থাপন করি। বর্তমানে বাংলাদেশে 4,16,603টা মামলা উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত পেন্ডিং আছে, যার মধ্যে 2,04,000 মামলা হচ্ছে অর্থঋণ আদালতে মামলা চলমান আছে সারা বাংলাদেশে। এবং এই মামলাগুলোতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে পাওনা হচ্ছে 2,12,000 কোটি টাকা, অনেক টাকা। এবং এই রেশিওটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এইটা স্টপ করার জন্য এনপিএলসির সুনির্দিষ্ট গাইডলাইন বাংলাদেশে না থাকার কারণে এই ঋণ খেলাপিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এইটা যেন বৃদ্ধি না পায় এর জন্য বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট একটা গাইডলাইন থাকা উচিত, এনপিএলসির নীতিমালা, যে কোন কোন ক্ষেত্রে কিভাবে আমরা লোন এবং এন্ডিং অফ দি রিকভারি প্রসেস কি পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়ে আমরা 23টা গাইডলাইন দিয়েছি। যদি প্রয়োজন মনে করে তারা দেশ এবং দেশের বাইরে আরও গাইডলাইন নিতে পারে। ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব গবেষণায় এগুলো উপস্থাপন করেছে যে টোটাল ঋণের পরিমাণ, ঋণ খেলাপিদের সংখ্যা এবং চলমান যে মামলাগুলো পেন্ডিং আছে এগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আপনাদের পত্রপত্রিকার মাধ্যমেই প্রকাশিত হয়েছে যে আমাদের মামলাটা শুনানি করেছিলাম আমরা মিস্টার জাস্টিস রাজিকাল জলি স্যারের কোর্টে আমরা শুনানি করেছিলাম, যিনি কোর্ট 20 নম্বর কোর্টের প্রিজাইডিং জাজ। আমরা ঠিক করেছি যেটা দেশ এবং দেশের বাইরের বিভিন্ন আইনের অনুযায়ী এবং বিভিন্ন নীতিমালা অনুযায়ী চাইলে আরও বেশি যোগ করতে পারে অথবা চাইলে আরও কিছু মিনিমাইজ করতে পারে। জাস্টিস সাথিকা হোসেন, কোর্টে কোনো নীতিমালা আসলে কোর্টের দায়িত্ব না ঠিক করে দেওয়া, এটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নীতিমালা করবে। এই নীতিমালা প্রণয়নের জন্য আমরা যারা আছি ফাইন্যান্সের বা ব্যাংকিং সেক্টরে যারা লিগ্যাল প্র্যাকটিশনার, আমরা প্রয়োজন মতো হেল্প করবো, আপনারাও প্রয়োজন মতো হেল্প করতে পারবেন। আপনাদের গবেষণা, রিসার্চ, আলোচনার মাধ্যমেই একটা পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি হতে পারে, যে নীতিমালা দেশের আর্থিক ব্যবস্থাপনাকে নিরাপদ রাখবে। আমি একটি ব্যাংকের আমি তো ব্যাংকের একজন লয়ার, কিন্তু আমি আসলে এটা ইন জেনারেল পুরো ব্যাংকিং সেক্টরটাকে নিরাপদ রাখার জন্য এই গাইডলাইনগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আমরা রিপ্রেজেন্টেশন দিচ্ছি। এই বিষয়ে আমার বন্ধু বলবে, কম্পেয়ার করে বলবে যে অন্যান্য দেশগুলোতে পার্সেন্টেজ